দেখেন, গত 5ই আগস্ট বাংলাদেশে একটা মহাবিপ্লব হয়ে গেছে। এই বিপ্লবের প্রভাব সব সেক্টরের মতো ক্রিকেট ফুটবলেও পড়েছে। তো মানে সঙ্গে কিছু আমরা অবধারিত প্রশ্নের মুখোমুখি হচ্ছি যে এই অবস্থায় ক্রিকেট কিভাবে চলবে। তো এখন আমাদেরকে সব কিছুর আগে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা হুট করে চাইলে ক্রিকেট বোর্ড বদলায় ফেলতে পারবো না, ফুটবল ফেডারেশন বদলায় ফেলতে পারবো না। যদিও খুব পপুলিস্ট দাবি হচ্ছে যে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং ক্রিকেট বোর্ডের সভাপতিকে সরায় দেওয়া হোক এবং এই বোর্ড ভেঙে দেওয়া হোক, কিন্তু ভাই আন্তর্জাতিক আইন এটা পারমিট করে না। আন্তর্জাতিক আইন বলতে ফিফার আইন এবং আইসিসির আইন অনুযায়ী আপনি নির্বাচিত কোনো বোর্ডকে বরখাস্ত করতে পারেন না, কোনো সরকারের সেই অধিকার নেই। যদি কোনো সরকার করে তাহলে অনির্দিষ্টকালের জন্য ওই ক্রিকেট বোর্ড এবং ওই ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞা পাবে। আমরা আপাতত ক্রিকেটে থাকি, ক্রিকেটে সেক্ষেত্রে কি ভয়াবহ ক্ষতিটা হবে? এক হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে ফলে ওখান থেকে আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে আমাদের ক্রিকেটের যে বার্ষিক ইনকাম তার শতকরা সম্ভবত 80% দেয় হচ্ছে আইসিসি অনুদান হিসাবে। আমাদের ক্রিকেটের যে এখন 1000 কোটি টাকার ফান্ডের কথা শোনেন, এই 1000 কোটি টাকার ফান্ড মূলত গড়ে উঠছে আইসিসির অনুদানের টাকায়। এই যে বার্ষিক অনুদান, এই বার্ষিক অনুদান বন্ধ হয়ে যাবে, ফলে আমাদের ক্রিকেট কয়েক বছর পিছিয়ে যাবে, খেলা বন্ধ হয়ে যাবে এবং অনুদান পাবো না। এখন এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না। তাহলে এখন আমরা ক্রিকেট রান করব কিভাবে? আপনি বলতে পারেন যে এই বর্তমান বোর্ডই রান করুক তাহলে, যেহেতু বোর্ড বাতিল করলে। কিন্তু ভাই সেখানে তো একটা তীব্র সমস্যা আছে। এই বোর্ডের যারা ডিরেক্টর তারা অধিকাংশই তো রাজনৈতিক বিবেচনায় কাউন্সিলর হয়ে ডিরেক্টর হয়েছেন। এদের সবার একটা গায়ে রাজনৈতিক সিল আছে। কয়েকজন এমপি আছেন এই বোর্ডে, অন্তত 3 জন এমপি তো আমি মনেই করতে পারতেছি। বাকিরাও কোনো না কোনোভাবে ওই রাজনৈতিক দলের সুবিধাভোগী ছিলেন। 2-3 জন বাদে 3 জন বলতে পারি আমি যে এরা 3 জন রাজনৈতিক দলের ওই রাজনৈতিক দলের সুবিধাভোগী ছিলেন না। সবচেয়ে বড় কথা, বোর্ড সভাপতি যিনি, তিনি একেবারে প্রত্যক্ষ পলিটিক্যাল বেনিফিশিয়ারি। তিনি নিজে কখনোই কোনো ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন না, আবাহনী ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন, মূলত ওই রাজনীতি করতেন সেই সুবাদে, এবং তার বাবার পরিচয়ের কারণে তিনি বোর্ড সভাপতির মতো একটা ক্রিকেট বোর্ড সভাপতির মতো একটা গুরুতর দায়িত্ব পাইছিলেন। ফলে ওনার ওই ধরনের কোনো ক্রিকেটের পরিচয় নেই, মূলত রাজনৈতিক পরিচয় আসছেন। এখন তাদের পক্ষে এরকম একটা বৈপ্লবিক পরিবর্তনের পরে আবার ক্রিকেট বোর্ডে আসা, নিয়মিত বৈঠক করা, সব কিছু চালু রাখা, এটা তো আর সম্ভব না। এখন মানে বাস্তবতা তো আপনারা বুঝতেছেন যে সবাই হয় চলে গেছে, নতুবা বিমানবন্দরে আটকে যাচ্ছে। তো এরকম একটা বাস্তবতায় তারা যে এসে বোর্ডে বসবেন না, এটা খুব স্বাভাবিক। 2-3 জন বোর্ড মেম্বার এখন ঢাকায় আছেন, যারা প্রকাশ্যে আছেন, যারা আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন বা বোর্ডে যেতে পারছেন। এর মধ্যে কিছু লোক বোর্ডে গিয়ে বসছে, তারা গিয়ে বলছে যে বোর্ড বদলায় ফেলো। এদের আসলে আক্কেল জ্ঞান নাই, এরা জানে না যে এভাবে বদলানো যায় না। এখন এই সিচুয়েশন কিভাবে ওভারকাম করবে ক্রিকেট বোর্ড? ক্রিকেট বোর্ড কিভাবে হ্যান্ডেল করবে? খুব জটিল সিচুয়েশন। কিন্তু চাইলেই সরকারও বোর্ড বাতিল করতে পারতেছে না, আবার বোর্ডে আসতে পারতেছে না, ডিরেক্টররা বোর্ডে আসতে পারতেছে না। তাহলে আমাদের সামনে পাকিস্তান ট্যুর, কালকে থেকে ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হওয়ার কথা। এইচপি দল অস্ট্রেলিয়ায় আছে, মানে 1000টা বিজনেস চারিদিকে ছড়ায় আছে টিমের। এগুলো সব কি কালকে বন্ধ হয়ে যাবে বা সব কি স্থগিত হয়ে যাবে? না, তা হবে না। এই ব্যাপারটা বুঝতে আমি আমাদের ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত পরিচালকের সঙ্গে কথা বললাম, প্রায় ঘণ্টাখানেক ধরে তার সঙ্গে বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করলাম। আমি এই ক্রিকেট পরিচালকের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে আমাকে এই ক্রিকেট বোর্ডের যে কয়েকজন মানুষ সবচেয়ে বেশি স্নেহ করেন তার ভিতরে উনি একজন। বিভিন্ন বিষয় যখন বুঝতে চাই, এবং এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে ক্রিকেট বুঝনেওয়ালা লোক, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী, এবং এইটুকু ইঙ্গিত দিতে পারি যে 90-র দশক থেকে এ পর্যন্ত যতবারই যত সরকার বদল হোক, 2-একটা অল্প সময়ের ব্যতিক্রম ছাড়া সবসময় ক্রিকেট বোর্ড তাকে রাখতে বাধ্য হয়েছে, পলিটিক্যাল পার্টি যারাই থাকুক। যদিও উনি একটু ডানপন্থী বলে পরিচিতি আছে, কিন্তু এই আওয়ামী ঘরানা হোক, বিএনপি ঘরানা হোক, বোর্ড যারাই করুক ওনাকে লাগে। কারণ ইন্টারন্যাশনাল রিলেশন এবং বিজনেস টিকায় রাখতে গেলে ওনার মেধা এবং বুদ্ধি ছাড়া ক্রিকেট বোর্ড চলে না।
ও সেই লোকটার সঙ্গে কথা বললাম যে ভাই এখন কি উপায়। তো উনি বললেন যে দেখো, একটা বড় আশীর্বাদ হচ্ছে যে গত কয়েক বছরে ক্রিকেট বোর্ড কর্পোরেট স্ট্রাকচারটা দাঁড় করাইতে পারছে। এখন যদি তুমি বলো খুবই ফর্মাল ওয়েতে, আমি তোমার একটা কথা বলতে পারি যে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে কোনো ডিরেক্টরের কোনো দরকার নেই, বা নিয়মিত সভা করা ছাড়া তাদের ডে টু ডে অপারেশনস বা ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিস, অমুক তমুক ট্যুর, এগুলোর সঙ্গে বোর্ড ডিরেক্টরদের কোনো সম্পর্ক নেই এবং থাকার কথাও না। কারণ দেয়ার ইজ এ সিইও হু ক্যান ম্যানেজ দ্য হোল বোর্ড, তারই দায়িত্ব এটা ম্যানেজ করার। বোর্ড প্রেসিডেন্টের তো এটা দায়িত্ব না। বোর্ড প্রেসিডেন্ট এটা আগ বাড়ায় করতেন, আগ বাড়ায় কথা বলতেন। এখন উনি বললেন যে দেশের চিত্রও যা, যে রাষ্ট্রপ্রধান ছাড়া তামিমের অবসরের সিদ্ধান্ত হয় না, আর ক্রিকেট বোর্ডেও তাই, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছাড়া কেউ একটা বল কেনারও সিদ্ধান্ত নিতে পারে না। এই চলতেছিল। কিন্তু এটা তো কালচার না। কালচার হচ্ছে সবকিছু চালাবে হচ্ছে সিইও। তো সিইও তো আছে, সে তো বেতনভুক্ত, তাকে তো কেউ চলে যেতে বলছে না। এবং প্রত্যেক ডিপার্টমেন্টে একজন করে ম্যানেজার আছে, ক্রিকেট অপস ম্যানেজার আছে, তারপর মিডিয়া ম্যানেজার আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের ম্যানেজার আছে। ফলে কোনো কাজ তো থেমে থাকার কোনো কারণ নাই। যে ডিপার্টমেন্টের কাজ, ওই ডিপার্টমেন্ট তার মতো করে কাজ চালায় যাবে। যেমন উনি বললেন কালকে প্র্যাকটিস শুরু হবে, গ্রাউন্ডস কমিটি, গ্রাউন্ডসের যে ম্যানেজার আছে সে তার কাজ করবে। তারপরে টিম ট্যুরে যাবে পাকিস্তানে, এই যে লজিস্টিক্স কমিটি, লজিস্টিক্সের ম্যানেজারের যা করণীয় সে তাই করবে। সব কিছু ঠিকঠাক মতো চলবে, কারণ দেয়ার ইজ এ কর্পোরেট সিস্টেম দেয়ার। কিন্তু যদি আপনি বলেন যে বাংলাদেশের ট্র্যাডিশনটা কি, বাংলাদেশের ট্র্যাডিশনটা হচ্ছে যে সব কিছু বোর্ড সভাপতি ঠিক করবেন। ওরা কাতার এয়ারওয়েজে যাবে না এমিরেটসে যাবে, ওরা বোর্ড সভাপতি ঠিক করবেন। সেই জিনিসটা আপাতত চলবে না। আপাতত সুবিধাটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড এই প্রথম কর্পোরেট স্ট্রাকচারের একটা প্র্যাকটিসের সুযোগ পাবে। এই যে কয় মাস নতুন সরকার না আসতেছে বা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কর্পোরেট স্ট্রাকচারকেই এটা চালায় নিয়ে যেতে হবে, এবং তাতে কোনো অসুবিধা নেই। কারণ বোর্ড ডিরেক্টর বা বোর্ড প্রেসিডেন্টকে ক্রিকেট বোর্ড চালাতে কোনো কাজে লাগে না। ওনারা শুধু নীতি নির্ধারণী বৈঠক করেন। আমাকে ভাইয়া বলছিলেন যে বলতে পারো ব্যাংকের পরিচালনা পরিষদের মতো, তারা গিয়ে নীতি নির্ধারণী স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তা বলবেন। তাদের বোর্ডের দৈনন্দিন কাজে কোনো দরকার নেই, একদমই দরকার নেই। এখন কথা হচ্ছে যে এটা তো গেল শর্ট রানের কথা, লম্বা মেয়াদে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারটার জন্য তো বোর্ড দরকার। বোর্ড তো আমার লাগবে আলটিমেটলি। সেক্ষেত্রে কি হবে? কারণ বোর্ডের তো এখনো লম্বা সময় মেয়াদ আছে। এখন ওই পলিটিক্যাল পরিচয়ধারী ব্যক্তিরা তো বোর্ড চালাতে পারবেন না, তাহলে বোর্ডে লম্বা সময় কিভাবে চলবে? সেক্ষেত্রে সংবিধানে কতগুলো ওয়ে আউট আছে। একটা ওয়ে আউট আছে হচ্ছে আগাম নির্বাচন করা। এখন এখানে আমাকে ভাইয়া বলছিলেন যে তুমি একটু কনস্টিটিউশনটা ভালো করে পড়ে নাও, তাহলে দেখতে পাবা যে কি কি কারণে আগাম নির্বাচন দেওয়া যায়। তো আমি ভাইয়ের কথা রাখতে পারি নাই, সংবিধান ভালো করে পড়তে পারি নাই, গঠনতন্ত্র পড়তে পারি নাই, ফলে আমি আপনাদের বলতে পারতেছি না যে কি কি কারণে আগাম নির্বাচন দেওয়া যায়। তবে এটা জানি যে আপনার বিশেষ পরিস্থিতি তৈরি হলে আগাম নির্বাচন দেওয়ার অনুমতি আইসিসি দেয়। ফলে বোর্ড যদি অনুমোদন দেয়, সেটা ভার্চুয়ালও হতে পারে, যে বোর্ডের বিভিন্ন মেম্বার বিভিন্ন দেশে আছেন, বিভিন্ন স্থানে আছেন, সেখান থেকে ভার্চুয়াল মিটিং করে ভার্চুয়ালি তারা সিদ্ধান্ত নিতে পারেন যে একটা ইন্টারিম ৩-৪ জনের সদস্যের হাতে দায়িত্ব দেওয়া হবে আগামী ৯০ দিনের মধ্যে বোর্ড নির্বাচন করার জন্য। সেটা আইসিসিকে জানানো হবে। আইসিসি যখন দেখবে এটা সন্তোষজনক, আইসিসি ওই নির্বাচন অ্যাকসেপ্ট করবে। এটা একটা উপায়। আরেকটা উপায় আছে যে বোর্ডের যে কাউন্সিলররা, মানে ভোটার, সহজ করে বললে বুঝবেন, যারা ভোট দেন তারাই তো আসলে বোর্ডের মালিক। তারা একটা বিশেষ এজিএম ডাকতে পারেন, মানে এজিএম তো না, বিশেষ সাধারণ সভা ডাকতে পারেন। সেই সাধারণ সভায় তারা বর্তমান বোর্ডকে খারিজ করে দিতে পারেন বা অনাস্থা আনতে পারেন, এনে তারা অন্তর্বর্তীকালীন নির্বাচন দাবি করতে পারেন। সেটাও একটা প্রক্রিয়া। এখন এরকম কতগুলো ওয়ে আউট আছে, ওখানে গঠনতন্ত্রে কতগুলো ওয়ে আউট আছে। এর ভিতরে কোন ওয়ে আউট কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটা আসলে নির্ভর করছে নতুন ইন্টারিম সরকার, বা ইন্টারিম সরকার যদি মনে করে যে আপাতত এভাবেই চলবে, এভাবে চলবে, তা সেক্ষেত্রে নতুন সরকার ৩ মাস পরে যে সরকার আসবে তারা কিভাবে দেখে ব্যাপারটাকে, কি পদ্ধতিতে আগাতে চায়। তাদেরও তো ক্রীড়া সংগঠক থাকবে, তাদেরও পড়খাও সব সংগঠক থাকবে। তারা বসে ঠিক করবেন যে কিভাবে আগাবে,
কেউ আইসিসির আইন ভাঙতে চাইবে না, এটা হচ্ছে প্রথম কথা। ফলে ক্রিকেট বোর্ড কালকে সকালে উঠে বদলে যাচ্ছে, এই জাতীয় দেখবেন না, দিবা স্বপ্ন দেখবেন না। ক্রিকেট বোর্ডকে আপাতত এভাবেই চলতে হবে। ভাইয়া আমাকে যেটা বললেন যে স্ট্যাটাস কো, আপাতত যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে থাকা ছাড়া কোনো উপায় নেই। এবং এটা যেহেতু কর্পোরেট স্ট্রাকচার ইজ দেয়ার, অ্যাটলিস্ট এই কাজটা গত কয়েক বছরের সমাধান করা গেছে যে আমাদের একটা দারুণ কর্পোরেট স্ট্রাকচার করতে পারছি। হয়তো কর্পোরেট স্ট্রাকচারের সব জায়গায় ঠিক যোগ্য সিইও আছে কিনা সন্দেহ, সব ম্যানেজার যোগ্য কিনা সন্দেহ, কিন্তু স্টিল একটা কর্পোরেট স্ট্রাকচার আছে। ফলে ক্রিকেট বোর্ডের কোনো কিছু থেমে থাকবে না। ক্রিকেট বোর্ডের সব ট্যুর চলমান থাকবে, সব প্র্যাকটিস চলমান থাকবে। উনি নিশ্চয়তা দিচ্ছেন যে আগামীকাল থেকে সব ক্রিকেটার মাঠে আসবে, সব ক্রিকেটার প্র্যাকটিস করবে, পাকিস্তান ট্যুর অন থাকবে, পাকিস্তানে যাবে আমাদের এ দল, পাকিস্তানে যাবে আমাদের মূল দল টেস্ট খেলতে। এইচপি যেরকম ট্যুর করতেছে অস্ট্রেলিয়া, এরকম ট্যুর চলতে থাকবে। এভরিথিং উইল গোয়িং অন, শো চলবে। সেটা বোর্ড ডিরেক্টরদের বা প্রেসিডেন্টের উপস্থিতি ছাড়াই চলবে। এক্ষেত্রে কোনো বাধা নেই, সাংবিধানিক কোনো বাধা নেই। ফলে এদের নিয়ে দুশ্চিন্তা করেন না। একটা ছোট্ট জিনিস আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে সাকিব আল হাসানের ক্ষেত্রে কি হবে। সাকিব আল হাসান তো সর্বশেষ গভর্নমেন্টের এমপি ছিলেন, এখন সাকিব আল হাসান তো পাকিস্তান সিরিজে খেলার কথা, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে কি ডিসিশন হবে। যেহেতু ওই সরকারের কোনো এমপি বা রাজনীতিবিদ প্রকাশ্যে আসছেন না বা আসতে পারছেন না, যাই হোক, সেক্ষেত্রে উনি এমপি স্ট্যাটাস ঠিক রেখে কিভাবে পাকিস্তানে খেলবেন। তো উনি আমাকে বললেন যে নির্বাচকরা যখন দল নির্বাচন করবে তারা তো দলে কোনো এমপি নেবে না, তারা নিবে একজন অলরাউন্ডারকে, যদি তারা প্রয়োজন মনে করে। তো অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান ট্যুরে যাবে অলরাউন্ডার হিসাবে, সে তো এমপি পরিচয়ে যাবে না। ফলে এইটা কনফ্লিক্ট করবে বললে আমার মনে হয় না। এবং দর্শক যারা দেখবেন তারাও রাজনীতিবিদ সাকিব আল হাসান এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে আলাদা করতে পারবেন বলে আমি আশা করি। এখন শেষ পর্যন্ত তিনি দলে নির্বাচিত হবেন কিনা বা তিনি খেলবেন কিনা সেটা তো আলাদা প্রশ্ন। তবে খেলতে কোনো বাধা নেই, উনি সেটা মনে করেন না। উনি মনে করেন যে সিস্টেমে কোনো বাধা নেই, সে যদি খেলতে চায় এবং নির্বাচকরা যদি মনে করে যে তাকে দরকার পাকিস্তান ট্যুরে, তাহলে তিনি অবশ্যই খেলবেন, দুয়ে মিলে গেলে খেলবেন। ফলে ক্রিকেট আপাতত কোনো সংকটে নেই, এটা নিশ্চিত থাকতে পারেন। ক্রিকেটের আইন কানুন এবং কনস্টিটিউশনে অনেক ওয়ে আউট আছে যেগুলো ইউজ করে ক্রিকেটকে চলমান রাখা যাবে। সেটার জন্য কোনো প্রেসিডেন্টের জন্য ওয়েট করতে হবে না। প্রেসিডেন্ট যে নিজেকে অপরিহার্য করে তুলছিলেন গত কয়েক বছরে, একটা জিনিস মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট ছাড়া ক্রিকেট চলে না, এবার অন্তত দরকার হলে আমরা বলতে পারি যে ক্রিকেটে প্রেসিডেন্ট লাগে না।